এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। আপনি তো এত জেলা ঘুরছেন, সেই জেলাতে গিয়ে আপনার কি মনে হয়েছে যে কোথায় মানুষের জেনুইন যারা ভোটার্স তারা অসুবিধায় পড়ছে? এই ধরনের যে এক্সারসাইজ, যেখানে আহ, কোনো সরকারি দপ্তরে গিয়ে কাগজ দেখিয়ে তার নাম নথিভুক্ত করার ব্যাপারে কোনো কোনো না কোনো কাজ করতে হয়, এটা তো কাজটা তো নিশ্চয়ই নিঃসন্দেহে কিছুটা অসুবিধাজনক কারোর পক্ষেই। কেননা তাকে অপেক্ষা করতে হচ্ছে, তাকে তার পুরনো কাগজপত্র বের করতে হচ্ছে, সেই কাগজগুলো নিয়ে যেতে হচ্ছে। সুতরাং কিন্তু আমার ধারণা, আমি গত 3 দিনে প্রায় 17-18টা এরকম হিয়ারিং সেন্টার ঘুরেছি পুরো উত্তরবঙ্গে। দেখেছি মানুষ কিন্তু খুব কোঅপারেট করছেন, সহযোগিতা করছেন। তারা এসেছেন, তারা দূর দূর থেকে এসছেন, অনেক ক্ষেত্রে অপেক্ষা করেছেন, কাগজ দিয়েছেন এবং খুব শান্তিপূর্ণভাবে চলে গেছেন। দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় এরকম অশান্তির খবর পাওয়া গেছে, উত্তরবঙ্গেও দু এক জায়গায় পাওয়া গেছে। কিন্তু আমি যেসব জেলায় ঘুরেছি, কুচবিহারে, আপনার আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে, মালবাজার সাব ডিভিশনে, এইসব জায়গায় কোথাও কোনো অশান্তি দেখিনি। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা গেছে যে বিহারের ক্ষেত্রে ছিল না, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে কেন এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হলো? এইটা ইলেকশন কমিশন বলতে পারবে, কারণ ডেটাবেস তাদের কাছে। আমি কিন্তু জেলায় জেলায় ঘুরে সাধারণ যারা লাইনে দাঁড়িয়ে আছেন এরকম ব্যক্তির সাথে কথা বলে দেখেছি, অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে যে সে ব্যক্তি বলছেন যে হ্যাঁ, আমরা 7 ভাই বোন বা 10 ভাই বোন, একজনের ক্ষেত্রে আমি পেয়েছি 18 ভাই বোন, বাবার 2টো বিয়ে, সুতরাং এখানে কোনো গণ্ডগোল নেই। কিন্তু বেশ কিছু এরকমও কেস আছে যেখানে একজন বলছেন যে আমরা তো 4 ভাই বোন, আমার 6জন বা 7জন বা 8জন হলো কী করে এবং তারা কারা। এখন এটার মানে হচ্ছে যে কোথাও না কোথাও একটি লিঙ্কেজ করা হয়েছে, যেটা ভুলভাবে করা হয়েছে। এরকম কত লিঙ্কেজ আছে? এই যে ইলেকশন কমিশন যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় 23 লক্ষর ওপর এরকম লিঙ্কেজ আছে। এটা মোটামুটি দেখুন, এগুলো আবার বিভিন্ন কালচারাল সাইডও আছে। যেমন উত্তরবঙ্গে যে আমি একটা জায়গায় গেছিলাম, যেটা ভুটিয়া যে সম্প্রদায় প্রচুর আছে, সেখানে আমি দেখলাম যে 6-এর বেশি এরকম লিঙ্কেজ অনেকেই ছিল লাইনে, এবং তাদের সবারই ক্ষেত্রেই হচ্ছে 6-এর বেশি, মানে তাদের পরিবারই খুব বড় প্রত্যেকের। সুতরাং তাদের কেসগুলো জেনুইন কেস। হ্যাঁ, সুতরাং এটা অনেকটা নির্ভর করবে যে সেই কোন ধরনের জনগোষ্ঠী থেকে তারা আসছেন তার ওপর। মুখ্যমন্ত্রী বলছেন যে 2 কোটিরও বেশি মানুষের নাম বাদ যাবে, কি বলবেন? এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং আনম্যাপড যারা, তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না, তারা বাদ যেতে পারেন। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে, সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার কিছু নেই। সুতরাং যেহেতু 1 কোটি আর 32 লক্ষ এই হচ্ছে টোটাল, তাহলে অঙ্কের হিসেবে কিছুতেই এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে না কখনো। এখনো পর্যন্ত আপনাদের কাছে সেরকম কি ফরম্যাট রয়েছে যে এই জেলা থেকে এরকম ধরনের নাম বাদ যাচ্ছে? না, এটা এখনই বলার মতো অবস্থায় আমরা নেই। তার কারণ হচ্ছে এখন যে শুনানি প্রক্রিয়াটা চলছে তাতে মানুষ শুধু নথি দিচ্ছেন এবং 2002 রোলের কপি দিচ্ছেন, বা 2002 রোলের কপি আমরা দেখে নিচ্ছি যে ওই কপিতে তার নাম বা তার বাবার নাম বা ঠাকুরদার নাম ইত্যাদি আছে কিনা। এই স্টেজে তার নাম বাদ দেওয়া বা ঢোকানোর কোনো প্রশ্ন নেই। এটা এবার নথি জমা পড়ার পরে সেই নথি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছে ভেরিফিকেশনের জন্য। তিনি সংশ্লিষ্ট যে দপ্তর সেই নথি তৈরি করেছিল, অর্থাৎ SC/ST যদি হয় তাহলে SDOর কাছে যাবে, যদি পাসপোর্ট হয় তাহলে রিজিওনাল পাসপোর্ট অফিসারের কাছে যাচ্ছে। তারা যখন গ্রিন সিগন্যাল দেবেন যে হ্যাঁ এই নথিটা তাদের অফিস থেকেই ইস্যু করা হয়েছে, এরকমও পাওয়া গেছে যে পাসপোর্ট অফিসে গেছে নথি, কিন্তু দেখা যাচ্ছে সেই পাসপোর্ট ক্যান্সেলড, কিন্তু সেটা নথি হিসেবে জমা দেওয়া হয়েছে, এরকমও আছে। তো এগুলো তারপরে ভেরিফিকেশন হয়ে আসার পরে ইআরওর কাছে, ইআরও সিদ্ধান্ত নেবেন যে সেই নামটা থাকবে কি থাকবে না। বলছি, এত অশান্তি, এত বিক্ষোভ, এত উত্তেজনা, কি মনে হচ্ছে কোথাও কি প্রশাসনিক দুর্বলতা রয়েছে নাকি এটা পরিকল্পিত বাধা? আমি অনেক জেলায় ঘুরেছি, অনেক হিয়ারিং সেন্টারে গেছি। এটা কিন্তু কয়েকটা হাতে গোনা সেন্টারে এই সমস্যা হয়েছে।
এখন কেন এই স্থানীয়ভাবে এই জায়গাগুলোতেই সমস্যা হয়েছে সেটা নিশ্চয়ই প্রশাসন দেখবে। তো কিন্তু এটাও ঠিক যে দু একটা জায়গা বাদ দিলে কোথাও কিন্তু শুনানির প্রক্রিয়াটা ব্যাহত হয়নি। ২-৩ জায়গায় ব্যাহত হয়েছে ঠিকই, কিন্তু বেশিরভাগ জায়গায় শুনানিটা চলছে। তো সেই দিক দিয়ে আমি বলবো যে আমাদের জেলা প্রশাসন যারা এই পুরো শুনানির ব্যবস্থাগুলো করেছেন তারা কিন্তু কাজটা করতে পারছেন এখনও। সুতরাং তাদের পরিকল্পনার মধ্যে আমি কোনো মানে কোনো রকম দুর্বলতা দেখছি না। বলছি ১১০ জন, মুখ্যমন্ত্রী বলছেন ১১০ জনের মতো মারা গেছে, নির্বাচন কমিশন তো সেই দায়িত্ব নিতে হবে, বা আপনারা যেহেতু স্পেশাল রোল অবজারভার, আপনার কি নজরে কি এসেছে? বিএলও যারা মারা গেছেন তাদের ক্ষেত্রে জেলা শাসকদের আমরা কয়েকবারই বলেছি, সিইও দপ্তর থেকে সিইও নিজেও অনেকবার বলেছেন যে তাদের যে রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট এবং মেডিকেল রিপোর্ট ইত্যাদি, সেটা একটা ফর্ম আছে, সেই ফর্মে পাঠানোর জন্য যাতে সেটা আমরা নির্বাচন কমিশনে পাঠিয়ে তাদের জন্য কম্পেনসেশন এর ব্যবস্থা করতে পারি। এই কম্পেনসেশন দেওয়া যেতে পারে। সাধারণ মানুষ যারা মারা গেছেন তারা কি কারণে মারা গেছেন এটা তো তার সাথে শুনানির কি সম্পর্ক আছে এটা তো এরকমভাবে আমি বলতে পারবো না। সেরকম যদি রিপোর্ট কোনো জেলা থেকে আসে তাহলে নিশ্চয়ই সেটা আমরা খতিয়ে দেখব। এখনো পর্যন্ত এত দিন হয়ে গেল, আসেনি কোনো রিপোর্ট? এখন অবধি আমরা কোনো রিপোর্ট পাইনি। কি মনে হয় একটা সুষ্ঠু ভোটার তালিকা দেওয়া সম্ভব হবে? এখন অবধি কাজটা যেভাবে এগিয়েছে আমার ধারণা এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারবো। আমাদের জেলা শাসকরাও চেষ্টা করছেন বিভিন্নভাবে। সুতরাং আমাদের যেটা ভিউ সেটা হলো যে এই কাজটা সম্পূর্ণ করা সম্ভব হবে। আর যারা অসুবিধায় পড়েছেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, এমন এমন কিছু কিছু ভুল যেগুলো হয়তো নিজেদের জন্য নয়, ইলেকশন কমিশন তো কবে থেকেই সেই ভোটার কার্ড চলে আসছে, সেটা কি তাদের মধ্যে যেটা আস্থা নির্বাচন কমিশন, সেটা কি ফিরে পাবে তারা? যে এর মধ্যে দুটো দিকই আছে। কিছু আছে যেখানে আমরাও খুব বেশি যত্নবান হইনি আগে, আমরা মানে সাধারণ পাবলিক, মানে বাবা লিখছেন বন্দ্যোপাধ্যায়, আমার নাম করে দিলাম ব্যানার্জি। এবার এটা যেখানে যেখানে চেঞ্জ হওয়ার দরকার, এটা তো একটা গভর্নমেন্ট রেকর্ড, এই রেকর্ডের মধ্যে যে চেঞ্জ করার দরকার সেই চেঞ্জটা কোনো সময় করা হয়নি। তার ফলে ওই রয়ে গেছে যে আমি আমার বাবার সাথে লিঙ্ক করেছি, বাবার নাম বন্দ্যোপাধ্যায়, আমি এখন যেখানে ফর্ম ফিল আপ করেছি সেখানে লিখেছি ব্যানার্জি, এবং এই দুটো মিলছে না। এটা আবার ট্রাইবালদের মধ্যে আমি দেখলাম যে ওরাও বলে একটি টাইটেল আছে, সেখানে সেই ওরাও 6 রকম 7 রকমভাবে তার বানান হয়। সুতরাং সেই সমস্ত কেসগুলো মিসম্যাচ হয়েছে। এগুলো হয়েছে কিছুটা এই জন্য, আপনার খেয়াল থাকবে হয়তো যে মাধ্যমিক বোর্ডও অনেকদিন আগে এই বানানের একটা স্ট্যান্ডার্ডাইজেশন করার চেষ্টা করেছিল, কতদূর করতে পেরেছিল আমি জানি না, কিন্তু এই বানানের স্ট্যান্ডার্ডাইজেশন কিছুটা হওয়া দরকার, নইলে এই সরকারি নথিতে এই ধরনের বিভিন্ন রকম ভুল হয়ে যেতে পারে। শেষ প্রশ্ন, নির্বাচন কমিশনের কোথায় কোথায় ঘাটতি ছিল বলে আপনার মনে হয়? নির্বাচন কমিশনের ঘাটতি আমি ঠিক বলবো না, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে এটা আর একটু মনোযোগ দিয়ে করা যেত, তাহলে বারবার যে পরিবর্তন সেই পরিবর্তনটার প্রয়োজন হতো না যদি আমরা প্রসেসটাকে আগে থেকে ক্যাপচার করতে পারতাম। তবে এটাও ঠিক যে এই পুরো জিনিসটার যখন যত কাজটা এগিয়েছে তত নতুন নতুন সমস্যা সামনে এসছে, আর সেই নতুন নতুন সমস্যা যেগুলো এসছে সেগুলোকে মানে সলভ করার জন্য কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে। সুতরাং দুটোই একসাথে চলেছে, একদিকে ডেভেলপমেন্টও চলেছে, একদিকে কাজটাও চলেছে। সময়ের যে সমস্যাটা আছে আমাদের এখানে, যেহেতু ইলেকশন শেষ করতে হবে এপ্রিলের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে কিছুটা সমস্যা হচ্ছে। তাহলে কি সঠিক মানে কতদিন পিছোতে পারে এই ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট? এখনই এটা বলা সম্ভব নয়, কারণ এই হিয়ারিংটা শুরু হলে এবং হিয়ারিংটা প্রোগ্রেস করলে বোঝা যাবে যে কত তাড়াতাড়ি আমরা করতে পারবো। উনি বললেন যে একটু সময় নিয়ে করলে হয়তো প্রসেসটা আরও ভালো হতো, তবে সুষ্ঠু ভোটার লিস্ট একটা দেওয়া সম্ভব হবে এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। ক্যামেরায় দিব্যেন্দু সিংহর সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।